এবারে আমি একটু গদ্য শোনাব। 1941 সালটা মনে রাখতে হবে, কবি জীবনের অন্তিম বছর। ছোট্ট একটা পুস্তিকা বেরোলো। সেই পুস্তিকাটির নাম হচ্ছে গল্প স্বল্প। একটি দুটি রচনা বাদ দিয়ে প্রায় সমস্ত লেখা 1941, অর্থাৎ কবি জীবনের অন্তিম বছরে কবি লিখছেন। সেখান থেকে একটি গদ্য রচনা। এই রচনাটির শিরোনাম হচ্ছে রাজার বাড়ি। মজার ব্যাপার হচ্ছে যে আমৃত্যু রবীন্দ্রনাথ শৈশবকে খুঁজেছেন এবং শৈশবকে বুকের মধ্যে আগলে রাখতে পেরেছিলেন, তাই বোধহয় তিনি অমৃতের পুত্র। কুশ্মী জিজ্ঞেস করলে, দাদামশাই, ইরুমাসির বোধহয় খুব বুদ্ধি ছিল। ছিল বই কি, তোর চেয়ে বেশি ছিল। থমকে গেল কুশ্মী। অল্প একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, ও তাই বুঝি তোমাকে এত করে বশ করেছিলেন? তুই যে উল্টো কথা বললি, বুদ্ধি দিয়ে কেউ কাউকে বশ করে? তবে করে অবুদ্ধি দিয়ে। আমাদের সকলেরই মধ্যে এক জায়গায় বাস করে থাকে একটা বোকা। সেইখানে ভালো করে বোকামি চালাতে পারলে মানুষকে বশ করা সহজ হয়। তাই তো ভালোবাসাকে বলে মন ভোলানো। কেমন করে করতে হয় বলো না? কিচ্ছু জানিনি, কি যে হয় সেই কথাই জানি, তাই তো বলতে যাচ্ছিলাম। আচ্ছা বলো, আমার একটা কাঁচা মেয়ে আছে, আমি সব তাতেই অবাক হয়ে যাই। ইরু আমাকে ওইখানে পেয়ে বসেছিল। সে আমাকে কথায় কথায় কেবল তাক লাগিয়ে দিত। কিন্তু ইরু মাসি তো তোমার চেয়ে বয়সে ছোট ছিলেন, অন্তত বছর খানিকের ছোট। কিন্তু আমি তার বয়সের নাগাল পেতুম না। এমন করে আমাকে চালাতো যেন আমার দুধে দাঁত ওঠেনি। তার কাছে আমি হাঁ করেই থাকতুম। ভারী মজা। মজা বই কি, তার কোনো এক 7 মহল রাজবাড়ি নিয়ে সে আমাকে ছটফটিয়ে তুলেছিল। কোনো ঠিকানা পাইনি, একমাত্র সেই জানতো রাজার বাড়ির সন্ধান। আমি পড়তুম 3rd নম্বর রিডার। মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছি, মাস্টারমশাই হেসে আমার কান ধরে টেনে দিয়েছেন। জিজ্ঞেস করেছি ইরুকে, রাজবাড়িটা কোথায় বলো না। সে চোখ দুটো এতখানি করে বলতো, এই বাড়িতেই। আমি তোর মুখের দিকে চেয়ে থাকতুম হাঁ করে। এই বাড়িতেই? কোনখানে আমাকে দেখিয়ে দাও না। সে বলতো, মন্তর না জানলে দেখবে কি করে। আমি বলতো, মন্তর আমাকে বলে দাও না, আমি তোমাকে আমার কাঁচা আম কাটা ঝিনুকটা দেব। সে বলতো, মন্তর বলে দিতে মানা আছে। আমি জিজ্ঞেস করতুম, বলে দিলে কি হয়? সে কেবল বলতো, বাবা, কি যে হয় জানাই হলো না। তার ভঙ্গি দেখে গা শিউরে উঠত। ঠিক করেছিলুম একদিন যখন ইরু যাবে রাজবাড়িতে, আমি যাব লুকিয়ে লুকিয়ে তার পিছনে পিছনে। কিন্তু ইরু যেত রাজবাড়িতে, আমি যখন যেতুম স্কুলে। একদিন জিজ্ঞেস করেছিলুম, অন্য সময় গেলে কি হয়? আবার সেই বাবা। পিড়াপিড়ি করতে সাহসে কুলোতো না। আমাকে তাক লাগিয়ে দিয়ে নিজেকে ইরু খুব একটা কিছু মনে করত। হয়তো একদিন স্কুল থেকে আসতেই বলে উঠেছি, ও সে কি ফেললাই কাণ্ড। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করেছি, কি কাণ্ড? সে বলেছে, বলবো না। ভালোই করত, কানে শুনতুম কি একটা কাণ্ড, মনে বরাবর রয়ে যেত পেল্লাই কাণ্ড। ইরু গিয়েছে হন্তদন্তর মাঠে। যখন আমি ঘুমোতুম, সেখানে পক্ষীরাজ ঘোড়া চড়ে বেড়ায়। মানুষকে কাছে পেলেই সে একেবারে উড়িয়ে নিয়ে যায় মেঘের মধ্যে। আমি হাততালি দিয়ে বলে উঠতুম, সে তো বেশ মজা। মজা বই কি, বাবা, কি বিপদ ঘটতে পারত শোনা হয়নি। চুপ করে গেছি মুখের ভঙ্গি দেখে। ইরু দেখেছে পরিদের ঘর কন্যা,
সে বেশি দূরে নয়। আমাদের পুকুরের পুবপাড়িতে যে চিনে বট আছে, তারই মোটা মোটা শিকড়গুলোর অন্ধকার ফাঁকে ফাঁকে তাদের ফুল তুলে দিয়ে সে বশ করেছিল। তারা ফুলের মধু ছাড়া আর কিছু খায় না। ইরুর পরিবারে যাবার একমাত্র সময় ছিল যখন দক্ষিণের বারান্দায় নীলকমল মাস্টারের কাছে আমাদের পড়া করতে বসতে হতো। একদিন জিজ্ঞেস করেছিল অন্য সময় গেলে কি হয়। ইরু বলতো, পরীরা প্রজাপতি হয়ে উড়ে যায়। আরো অনেক কিছু ছিল তার অবাক করা ঝুলিতে, কিন্তু সবচেয়ে চমক লাগাতো ওই না দেখা রাজবাড়িটা। ওটা যে একেবারে আমাদের বাড়িতেই, হয়তো আমার শোবার ঘরের পাশেই, কিন্তু মন তোর জানি নে যে। ছুটির দিনে দুপুর বেলায় ইরুর সঙ্গে গেছি আমতলায়, কাঁচা আম পেড়ে দিয়েছি তাকে আমার বহুমূল্য ঘষা ঝিনুক। শেষ খোসা ছাড়িয়ে স্বল্প শাক দিয়ে বসে বসে খেয়েছে কাঁচা আম। কিন্তু মন্তরের কথা বললেই বলে উঠেছে, ও বাবা। তারপরে মন্তর গেল কোথায়? ইরু গেল শ্বশুর বাড়িতে। আমারও রাজবাড়ি খোঁজ করবার বয়স গেল পেরিয়ে। ওই বাড়িটা রয়ে গেল গড় ঠিকানা। দূরের রাজবাড়ি অনেক দেখেছি, কিন্তু ঘরের কাছের রাজবাড়ি, ও বাবা। আমি কান পেতে আমি কান পেতে ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে কোন গোপন বাঁশির কান্নাসির গোপন কথা শুনিবারে বারে বারে কান পেতে ভ্রমর সেথা হয় বিবাদী নিভৃত নীল পদ্ম লাগি ভ্রমর সেথা হয় বিবাদী নিভৃত নীল পদ্ম লাগি রাতের পাখি গায় কাকি সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে কান পেতে সে বাজারে কিছু তার দেখি কিছু পাই অনুমানে কিছু তার বুঝি না বা সে মোর কে বাজারে কিছু তার দেখি কিছু পাই অনুমানে কিছু তার বুঝি না মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে ও সে
আমায় জানি পাঠায় বাণী গানের তালে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই। আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। এরপরে লিপিকা থেকে একটি কবিতা শোনাই। লিপিকা কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ভাষা নিয়ে আসলে উনি সারা জীবন ভাষা ছন্দ শৈলী নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। লিপিকা একেবারেই সেরকম একটি কাব্যগ্রন্থ। লিপিকা দেখতে, লিপিকার লাইনগুলো গদ্যের মতো লাগে। তো রবীন্দ্রনাথ বলছেন ভীরুতাবশত লাইনগুলো লম্বা হয়ে গেছে, একটু শোনাই। এই তো পায়ে চলার পথ, এসেছে বনের মধ্য দিয়ে মাঠে, মাঠের মধ্য দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে বটগাছ তলায়। তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে মেঁকে চলে গেছে গ্রামের মধ্যে। তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি নে। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘুমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটি বার মাত্র এই পথ দিয়ে চলবার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবুতলা উজিয়ে সেই পুকুর পাড়, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গোয়াল বাড়ি, ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের মহলে আর একটি বারও ফিরে গিয়ে বলা হবে না, এই যে এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম, দেখলুম এই পথটি বহু বিস্মৃত পদচিহ্নের পদাবলী, ভৈরবীর সুরে বাঁধা। যতকাল যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথ আপনার একটিমাত্র ধূলি রেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে। সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহদ্বারে। ওগো পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তোমার ধূলিবন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিষিদ্ধের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অবধি ইশারা মেলে রাখে। ওগো পায়ে চলার পথ, তোমার বুকের উপর যে সমস্ত চরণপাত একদিন পুষ্পবৃষ্টির মতো পড়েছিল, তারা কি আজ কোথাও নেই?
পথ কি নিজের শেষকে জানে, যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেওয়ালি উৎসব।